আজকে আমরা নতুন একটা প্রোগ্রাম শুরু করছি। ঠিক প্রোগ্রাম বলা যাবে না, পডকাস্ট, যেখানে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব। এটা আমাদের নতুনভাবে শুরু করা, নতুনভাবে চলা, এবং পডকাস্টের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে, আমরা যে সমাজে বাস করি সমাজের বিভিন্ন বিষয়ে, রাজনীতি অথবা মিডিয়া, ধর্ম, বিশ্বাস, অন্য যত কিছু আছে, অর্থনীতি নিয়ে আমরা প্রতিটি এপিসোডে নতুন নতুন লোকজন আসবেন, সে বিষয়ে এক্সপার্ট আসবেন এবং তাদেরকে নিয়ে আলোচনা করব। এবং আজকে আমরা আমাদের যে প্রথম পডকাস্ট, উদ্বোধনী পডকাস্ট, তাতে আমরা আমাদের সঙ্গে পেয়েছি দীপক ব্যাপারীকে, যিনি একাধারে অ্যাক্টিভিস্ট, মিডিয়া পার্সোনালিটি, হিন্দুত্ববাদ বিরোধী প্রচারের মাধ্যম, এবং যতই বলা যায় কমই হয়ে যাবে, কারণ তার এত গুণ, এত কাজ, এবং লাগাতারভাবে একদম নিরবচ্ছিন্নভাবে যেভাবে কাজ করে তিনি যাচ্ছেন, সে কাজের কোনো রকম বলে কখনোই শেষ করা যাবে না। তো আজকে প্রথমেই দীপক, তোমাকে আমাদের আজকের এই পডকাস্টে স্বাগত। নমস্কার সকলকে, দর্শকদের। আজকে প্রথম শুরু করতে যাচ্ছে এনবিটিভি তাদের পডকাস্ট সিরিজ, এবং সেখানে প্রথম এপিসোডে আমি এসেছি। এটা আমার কাছেও একটা গর্বের বিষয়। আমরা তোমাকে পেয়েছি, জন্য আমাদেরও খুব ভালো লাগার বিষয় যে দীপক আমরা পেয়েছি। আমরা জানি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন বিষয় আছে, তার মধ্যে আমরা মিডিয়ার সাথে যুক্ত। তুমি একটা মিডিয়ার সাথে নিউজ লাইভ চালাচ্ছ, আমরা এনবিটিভি চালাচ্ছি, এবং আমরা মিডিয়ার সঙ্গে যুক্ত আছি, এবং আমরা মিডিয়ার লোকজনের সাথে ওঠা বসা করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে আমরা ডিজিটাল মিডিয়া যারা চালাচ্ছি, বা যারা ইউটিউবার বলতে পারো, বা হোয়াটএভার, সো এদের জায়গাটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে কেন, বা এরা সেই লেভেলে পৌঁছতে পারছে না কেন, বা সেই লেভেলের কন্টেন্ট তৈরি করতে পারছে না কেন? মূল বিষয় হচ্ছে এখানে প্রথম হচ্ছে আমাদের সমাজ, রাজনীতি, আমাদের দেশের ইতিহাস, বেসিক্যালি বর্তমান সমাজ ব্যবস্থা বা গণতন্ত্র যেটা টিকে আছে মূলত আমাদের সংবিধানের উপর। সেই সংবিধান সম্পর্কে ধারণা নেই, মানুষের অধিকার সম্পর্কে সচেতন নয়। ফলে অনেকগুলো বিষয় আছে, অর্থাৎ আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই পুরো বিষয়টা সম্পর্কে নলেজ না থাকার কারণে অনেকেই হয়তো ইউটিউব বা এই বিভিন্ন ছোটো ছোটো আমাদের অল্টারনেটিভ, যেটা আমাদের ডিজিটাল মিডিয়া, অনেকেই আসে। ফলে তারা কিন্তু মানুষের সামনে সঠিক ব্যাখ্যা কোনো একটা বিষয় নিয়ে তুলে ধরতে পারে না। ধরুন, কোথাও মানুষ নির্যাতিত হচ্ছে পলিটিক্যাল পার্টি দ্বারা বা শাসকের দ্বারা, পুলিশের দ্বারা, সেখানে গিয়ে তাদের কথাগুলোকে তুলে আনার জন্য যে নলেজটা দরকার, যে ক্যাপাসিটি দরকার, সেটা সেই বিষয় সম্পর্কিত সে জানে না যে ওই মানুষগুলো অ্যাকচুয়ালি কী অধিকার আছে সংবিধানে, বা একজন মানুষ হিসাবে সুস্থভাবে বাঁচার জন্য একটা রাজনৈতিক দলের বা সরকারের বা প্রশাসনের কী দায়বদ্ধতা আছে, সেটাও সে জানে না। ফলে একটা রিপোর্টিং করতে গেলে যেমন আমাকে অধিকারের কথাটা সম্পর্কে জানতে হবে, একই সাথে সরকারের যে দায়বদ্ধতা বা ওই মানুষগুলোর কী অধিকার আছে সেটা মানুষগুলোকে জানাতে হবে। সরকারকে প্রশ্ন রাখতে হবে, আপনার তো অধিকার ছিল এইগুলো দেওয়ার, কিন্তু আপনি দিচ্ছেন না, উল্টে কেড়ে নিচ্ছেন। ফলে এই বেসিক জিনিসগুলো সম্পর্কে ধারণা না থাকার জন্যই অনেকেই মিডিয়াতে আসে, কিছুদিন থাকে, তারপরে হারিয়ে যায়। কিন্তু যারা এই বিষয়টা জানেন এবং নিজেকে আরও বেশি আপ টু ডেট করেন, তারাই মিডিয়াতে টিকে থাকেন। আজকে আমরা বহু মানুষ আছে সমাজে, এরকম বহু চ্যানেল দেখেছি। যেমন ধরুন, হিন্দিতে আমি আকাশ ব্যানার্জি, ভক্ত ব্যানার্জি নাম দিয়ে চ্যানেল করেন, ধ্রুব রাঠি, এরা আজ এক একটা আইকন হয়ে গেছে ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে। কেন? কারণ তাদের কন্টেন্ট দেখলে দেখা যায় তারা রিসার্চ ওয়ার্ক করে, এই বিষয়টা নিয়ে নলেজ রয়েছে, এবং নতুন নতুন টপিকের সেটা নিয়ে গবেষণা করে, এবং ফলে তারা নিজেকে আপ টু ডেট করছে এবং মানুষের মনে একটা জায়গা তৈরি করতে পারছে। আজকে তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার। তো এই জিনিসটা আছে, কিন্তু এই সম্পর্কে আমি যেটা শুরু থেকেই বললাম, যে সমাজ, রাজনীতি, অধিকার, সংবিধান, বিভিন্ন বিষয় নিয়ে ধারণা না থাকার ফলেই তারা কিন্তু মিডিয়াতে মানে দাঁড়াতে পারে না, মানুষকে কোনো পথও দেখাতে পারে না। হ্যাঁ, আর একটা বিষয় যেটা মনে হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যারা কাজ করছে মিডিয়াতে, দু একজন বাদ দিয়ে বেশিরভাগই মিডিয়াতে আসছে, তারা ভাবছে মিডিয়াতে গেলে ইউটিউব থেকে একটা ইনকাম হবে, ফেসবুক থেকে ইনকাম হবে। এটা একটা মজার বিষয় আর কি। আমি এটা নিয়ে একটু বলবো, কারণ আমি এসছি সবে 2.5 বছর হয়েছে আমার চ্যানেল। তো শুরুটাই আমার শুরুটা বলি। আমি যখন শুরু করলাম, তো ঠিক 2.5 মাসের মাথায় একটা ভিডিও আমার ভাইরাল হলো, এবং সেই ভিডিও সম্ভবত 35,000 40,000 ভিউ হয়েছিল, এবং একটা ভিডিও থেকে প্রায় 3,500 সাবস্ক্রাইবার গেইন হয়।
তো তারপরে আমার যাত্রাটা স্মুথ হয়, কিন্তু প্রথম যে 2.5 মাসে আমি প্রায় 90টা ভিডিও আমি বানালাম। তাতে ভিউ কত ছিল? 50 থেকে হার্ডলি 200, 500, 700 এরকম, বা 1000, তার বেশি হতো না। তো তখন আমার সাবস্ক্রাইবারও কিন্তু কম ছিল, 400-500-র মধ্যেই আটকে ছিল। বিষয়টা হচ্ছে তখন আমি যখন ওই কন্টেন্ট 90টা বানাচ্ছি, তখনও আমার মাথায় কিন্তু এই চিন্তাটা আমি রাখিনি যে আমি এর থেকে ইনকাম করব। আচ্ছা, আমি জানি আমি সোশ্যাল একটা মেসেজ দিচ্ছি মানুষকে, কোনো পলিটিক্যাল মানে বিষয় নিয়ে আমার একটা সেটা ইউটিউবে ব্যবহার করে আমার একটা দৃষ্টিভঙ্গি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে কোনো পলিটিক্স সম্পর্কে বা সমাজ সম্পর্কে, বিভিন্ন রাজনৈতিক দল কোনো ইস্যু সম্পর্কে কিভাবে মানুষকে বিভ্রান্ত করে বা একটা ইস্যু থেকে সরানোর জন্য অন্য একটা ইস্যু তৈরি করে। তো এই বিষয়গুলোকে নিয়ে আমি চর্চা করছিলাম। তো মানুষের ভালো লেগেছে, ধীরে ধীরে বাড়ছিল। কিন্তু হঠাৎ করে একটা টপিক যখন খুব ভাইরাল হয়ে যায়, তখনও কিন্তু পয়সার চিন্তা নেই। পয়সার চিন্তাটা কখন মাথায় ঢুকলো, তখনও পর্যন্ত আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার ওই ভিডিও করার জন্য বাড়িতে অনেকেই বিরক্ত হতো। এমনকি পার্ট টাইম যে একটা অফিসে চাকরি করতাম সেক্টর 5-এ, লকডাউনের ওই পরপরই একটা কিছুদিনের জন্য কাজে ঢুকেছিলাম আবার আমার পুরোনো কোম্পানিতে। তো যখনই ফাঁকা টাইম পেতাম একটা ভিডিও করে নিতাম। তো এটা ওখানকার আমাদের ওনার, তার চোখে পড়ে, ম্যানেজারের বা অফিসের পুরনো অনেকেই মালিকের কানে দেয় এরকম অফিসে থাকা অবস্থা, তো মাঝে মাঝে ভিডিও করছে 2 মিনিট 5 মিনিট করে, কাজ নেই, ফাঁকা বসে আছি তবুও। তো সেটা নিয়ে ওখানে একটু শুনতে হয়। বাড়িতে কখনো করলে বাড়ির লোক কোনো কাজ বাজ করছে না, এই নিয়ে পড়ে আছে। তো এরকম একটা মানে ডিমোটিভেট করার জন্য প্রচুর মানুষ থাকে, আশপাশে যারা ছিল সবাই নেগেটিভ। এবং আমাকে, আমার যারা আন্দোলন কর্মী অনেকেই, যারা আমি ছোটবেলা থেকে যেহেতু সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত, মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত, তারাও অনেকে বলছে এই বয়সে এখন এই ইউটিউব বলতে বা সোশ্যাল মিডিয়া বলতে একটা ধারণা হচ্ছে বাচ্চা ছেলেমেয়েদের আর কি ফাজলামো করার বা নোংরামি করার একটা জায়গা, কিন্তু মানে এটা টাইম পাসের একটা জায়গা হিসেবে এইরকম একটা ধারণা কিন্তু ইন জেনারেল, বিশেষ করে যারা সচেতন সামাজিকভাবে, তাদের মধ্যে এই ধারণাটা ছিল। ফলে তারা সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা ডিটাচ, এবং ফলে তাদের আন্দোলনটা কিন্তু যে এবং তারা ব্যাপক মানুষের মধ্যে ছড়ায়, আমার অনেক সিরিয়াসলি তারা নিত না বিষয়টাকে। যে এর কেসটা কি হয়েছে, যে যখন ঠিক 3.5 মাসের মাথায় প্রথম আমি ইউটিউব থেকে পেমেন্টটা পাই, সম্ভবত 22-23 হাজার টাকার মতো। তো সেই পাওয়ার পরে বাড়ির লোক চুপ হয়ে গেল। আচ্ছা, দেখছি ইনকাম তো হচ্ছে এখান থেকে। অফিসের লোকজনও কিছুটা সিরিয়াস হয়ে গেল, এই পাশে কাজ করে করে এত টাকা ইনকাম করে নিল। তো এটা একটা এবার ঈর্ষার কারণ, শুধু তখন ডিমোটিভেট করতো যাতে আমি না করি, এখন ঈর্ষার কারণ, ইউটিউব থেকে টাকা পাওয়া যায়। তো আমার কিছুটা কনফিডেন্স বাড়লো। কিন্তু ওই তার আগে পর্যন্ত যে 90টা ভিডিও বানিয়েছি, ওই ভিডিওগুলো এই জন্য বানাইনি যে আমি ভিডিও করব টাকা পাবো। কিন্তু যখন টাকা পাওয়া শুরু হলো, তখন কিছুটা এই লোকগুলো যারা আমাকে ডিমোটিভেট করেছে, সেই লোকগুলো কিন্তু চুপ হয়ে গেল। এবং আমাদের যারা আন্দোলনকারী, যারা কিছুটা অবজ্ঞার চোখে দেখছিল, তারাও ফোন করে বলতে, আজকে ভাই একটা প্রোগ্রাম আছে এই টপিক নিয়ে, একটু কভার করে দিস, সেটা অনেক মানুষ জানতে পারবে। তো তখন থেকে ভালো লাগাটা বা একটা মানে কী বলবো, এটা যে একটা আন্দোলনের সহায়ক মাধ্যম হতে পারে, প্রচারের মাধ্যম হতে পারে, এটা অনুভব করতে লাগলো আমার যারা সহযোদ্ধা, বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। তো তখন আমার কনফিডেন্স লেভেলটা বাড়তে শুরু করলো। এবং তারপরে যা ডেভেলপমেন্ট তো সবাই জানে, খুব দ্রুত আমার চ্যানেলটা গ্রোথ হলো। তারপর বহুবার স্ট্রাইক খেয়েছি, বহুবার চ্যানেল বন্ধ হয়েছে। ওভারঅল 2.5 বছরের মধ্যে প্রায় 7 মাস আমার চ্যানেল বন্ধ ছিল, ধাপে ধাপে, কখনো 1 মাস, কখনো 3 মাস, এরকম করে করে প্রায় লাগাতার স্ট্রাইক খেলে, 2টো স্ট্রাইক খেলে যারা, এরকম করে করে। ওভারঅল এই সোশ্যাল মিডিয়া মাধ্যমটা যে একটা প্রচারের মাধ্যম, ব্যাপক মানুষের সামনে আমাদের আন্দোলনের কথা, দাবির কথা বা দুঃখের কথা তুলে ধরতে পারি, এটা যে একটা মাধ্যম হতে পারে, এই সচেতনতার লেভেলটা আস্তে আস্তে আজকে প্রায় 2020-22-এর পরে হয়েছে। ঠিক আছে, তার আগে সোশ্যাল মিডিয়ার বিশাল যে ব্যবহার ছিল না। কিন্তু আমরা তাকিয়ে দেখি 2014 সালে প্রথম, আমি ওটাই যাচ্ছিলাম, যে 2014 সালে যারা সোশ্যাল মিডিয়া দিয়ে ব্যাপক মানুষকে মগজধোলাই করা যায়, এটা প্রথম পলিটিক্যালি ব্যবহার করেছিল বিজেপি। এবং তারাই প্রথম ভারতবর্ষে আর্টিসেল তৈরি করে, এবং তখনও অন্য পার্টি নিয়ে কোনো ভাবনা চিন্তাই করেনি। এবং তখন তারা এতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে, তখন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিমিট ছিল 256, 256 জনকে অ্যাড করা যেত। তো সারা ভারতবর্ষে যত লোক মনে হয় হোয়াটসঅ্যাপ ইউজ করতো, তাদের 70% ওদের গ্রুপে ছিল। এমনকি বিজেপি করেছিল যে তাদের প্রত্যেক কর্মী নিজের নিজের এক একটা করে গ্রুপ বানিয়ে নিত। ফলে আপনি ভাবতে পারেন, বিজেপি যদি 3 কোটি, ওরা বলে আমাদের মেম্বার,
3 কোটি মানে 3 কোটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, 3 কোটি হোয়াটসঅ্যাপ, 3 কোটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ইন্টু আপনি 256 জন, হিসাব করুন কতটা হয়। কি পরিমাণে মানুষকে মগজ ধোলাই করার জন্য ফেক মেসেজ তৈরি করা, ধর্মীয় বিদ্বেষমূলক মেসেজ তৈরি করা, কখন কোন যুগে কোন মুসলিম রাজা হিন্দু মন্দির ভেঙেছিল, বা কখন যুদ্ধের সময় কোন হিন্দু মারা গেছিল, সেই সমস্ত সেন্সিটিভ কিছু টুকরো ব্যতিক্রমী ঘটনাগুলোকে তুলে বড় করে চড়িয়ে মানে একজন নর্মাল হিন্দুকে, যে বিশ্বাসী হিন্দু পরিবারে জন্মেছে বা বিশ্বাস অনুযায়ী হিন্দু মনে করেন নিজেকে, সেও ভাবছে হ্যাঁ সত্যি মুসলিম খারাপ। ওভারঅল এরকম একটা পরিবেশ দেখাতে। কিন্তু বাকি ইতিহাসে আমরা দেখেছি হিন্দু রাজা ভার্সেস হিন্দু রাজা, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির টার্মটা এসছে একদম, সেটা তো মূলত তখন থেকে এসছে যে হোয়াটসঅ্যাপ এত মিসইনফো ডিসইনফো ছড়ানো শুরু হলো যে মানে যে ঘটনা ঘটেইনি সেই ঘটনা নিয়ে মানুষ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ খুব শিক্ষিত নয় সেরকম সমাজ, যারা পেটে খাওয়া মানুষ, আমরা এই যে যারা অল্টারনেটিভ এই মিডিয়া যখন শুরু করলাম মানে 2000-এর আশপাশে বা পরে, তাদের মধ্যে খুব সচেতনতার লেভেল আমি যেটা শুরুতে বলেছিলাম, এই লেভেলটা কিন্তু কম, ফলে তারা ওদের ওই জিনিসটাকে কাউন্টার করে যে সোশ্যাল মিডিয়া আসতে হবে সেটা সেরকম করেনি। জাস্ট একটা বোম নিয়েছে, কোনো নেতামন্ত্রী কিছু বলেছে, সেটা নিয়ে কাটসাট করে একটা চ্যানেল বানিয়ে ছেড়ে দিয়েছে। ওভারঅল যে ওটাকে কাউন্টার করতে হবে, ওরা যে প্রচারটা করছে, ওরা যে ন্যারেটিভ তৈরি করছে, যে বিদ্বেষ বা ঘৃণা প্রচার করছে, ফেক নিউজ তৈরি, সেটাকে কাউন্টার করতে হবে, সেরকম ভাবনা চিন্তা নিয়ে কিন্তু চ্যানেল আমাদের এখানে বাংলাতে আমাদের এখানে খুব একটা সেইভাবে কেউ করেনি। কিন্তু আমি ইউটিউবে আসার আগে সোশ্যাল মিডিয়া মানে বিশেষ করে ফেসবুকে আমি এটা শুরু করেছিলাম এই ট্রেন্ডটা কাউন্টার করা। তো বাংলাতে সেইভাবে চ্যানেল ওই সময় ওদেরকে কাউন্টার করে চ্যানেল সেইভাবে ছিল না, যারা করেছে অনেক পরিচিত বন্ধুবান্ধব বা তোমাদের চ্যানেল অনেক পুরনো, তো এরকম অনেক চ্যানেল খুলেছিল, কিন্তু ওটা জাস্ট টিভি চ্যানেলের অল্টারনেটিভ হিসেবে, কিন্তু কাউন্টার গদি মিডিয়া করার জন্য কিন্তু আসেনি। যেটা প্রথম হিন্দিতে আসে সম্ভবত ধ্রুব রাঠি, আকাশ ব্যানার্জি, এরকম কয়েকজন, পরবর্তীকালে সাক্ষী যোশী, প্রজ্ঞা, এরা অনেকে আসেন, বা প্রিন্ট মিডিয়া ওই ফ্যাক্ট ফাইন্ডিংয়ের ক্ষেত্রে অল্ট নিউজ এরা সব আসে। কিন্তু বাংলাতে সেইভাবে ফ্যাক্ট ফাইন্ডিং বা ফেক নিউজ কাউন্টার করা সেইভাবে কেউ আসেনি। তো আমি প্রথম মানে আমার জায়গা থেকে আমি প্রথম এটাকে নিয়ে খুব সিরিয়াসলি শুরু করেছিলাম। এখনো পর্যন্ত আমার চ্যানেলে যা আছে সবই কাউন্টার ভিডিও। তো বিষয়টা হচ্ছে একটা জনার নিয়ে কাজ করা, কিন্তু এটা করতে গেলে যে পড়াশুনো ট্যালেন্ট দরকার, বা যে মানসিকতা বা একটা পরিষ্কার দৃষ্টিভঙ্গি সমাজ সম্পর্কে, সংবিধান বা মানুষের অধিকার সম্পর্কে যে একটা পরিষ্কার পিকচার থাকা দরকার, সেটা অনেকের মধ্যে নেই। আমার মধ্যে ছিল, কারণ আমি ছোটবেলা থেকে যেহেতু এই কাজ করেই বড় হয়েছে এই লাইনে, ফলে যে কোনো টপিক নিয়ে তার অ্যানালাইসিস করার দক্ষতা নিয়ে আমার কাছে আছে, যুক্তি বুদ্ধি বা রিসোর্সটা আছে, সেটা আমি করি। ফলে আমার মনে হয় একদম যেটা আমার মনে হয়েছে আমরা যে চালাচ্ছি, যে আমাদের মিডিয়ার একটা সুবিধা হয়েছে, ডিজিটাল মিডিয়া অঢেল ডিজিটাল মিডিয়া হওয়ার ফলে ছোটোখাটো খবর টবর কোথাও কী হচ্ছে না চলে এসছে। কিন্তু এর একটা ডাউন সাইড হচ্ছে যে যারা মিডিয়াতে এসছে বা যারা, তাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে কিছু একটা পয়সা কামাবো, সেই ইউটিউব ফেসবুক তারা সেভাবেই কন্টেন্ট বানায়, সেভাবেই চালানোর চেষ্টা করে। তারা কখনোই ডেপথে গিয়ে যে একটা কেন ঘটছে বা কোনো একটা কিছু ঘটলো সেটা নিয়ে একটু ভালো করে করা দরকার, সেই ক্যাপাবিলিটিও নেই, এবং সেটা তারা চেষ্টাও করে না। তারা ইউটিউবের অ্যালগরিদম বুঝে গেছে যে আমি যদি এই জিনিসটা চালাই তাহলে ইউটিউবে এই ভিডিওটা আমার লোকজনের কাছে পৌঁছে রিকমেন্ড করবে, ফলে আমার চলবে। ফলে সেই যে জায়গাটা যে আমি চালাচ্ছি, আমি নিউজ করছি, যেমন আমরা যখন নিউজ শুরু করেছিলাম বা আমার উদ্দেশ্য আশা হচ্ছে যে আমার একটা অল্টারনেট মিডিয়া প্রতিষ্ঠার চেষ্টা, যে আমি দেখছি যে পশ্চিমবঙ্গে এত মিডিয়া আছে, কিন্তু সমস্ত মিডিয়াতে সবার সমান প্রতিনিধিত্ব নেই। তো আমার মনে হয়েছিল যে পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ পপুলেশন, 10 কোটির মধ্যে 30% মুসলিম, আরও দলিত আছে, আপার ক্লাস 15% বাদ দিলে বাকি 85% লোক যারা, তাদের প্রতিনিধিত্ব কিন্তু কোথাও নেই, সৌনভে নেই। সো সেই জায়গা থেকে যে আমরা যদি একটা অল্টারনেট মিডিয়া প্রতিষ্ঠা করতে পারি, এবং ডিজিটাল হচ্ছে সব থেকে সেরা একটা রাস্তা মানে সেগুলো করার জন্য, যে ডিজিটালে অল্প খরচে করা যায়, কিন্তু আনফর্চুনেটলি অল্প খরচে হয় না কিছুই, যেটা এখন আমরা জানি। অল্প খরচে শুরুটা করা যায়, চালানোটা খুব সহজ, লোকজন নিজে করা যায়। তো সেই জায়গা থেকে নিয়ে কিন্তু উদ্দেশ্যটা ছিল আমার করা, এবং সেই জন্যই 18 সাল থেকে আমি করছি, 18 সালের জুলাই আগস্ট থেকে শুরু করেছি। তো বিষয় যেটা দেখেছি যে কাজ অনেকেই করছে। আমার আপসাইড হচ্ছে, একটা ভালো দিক হচ্ছে যে বিভিন্ন জায়গার খবর চলে আসছে। খারাপ হচ্ছে যে ডাউন সাইড হচ্ছে যে ভালো খবর হচ্ছে না, বা গুছিয়ে খবর করা বা অর্গানাইজভাবে খবর করা, বা কী হচ্ছে না সেটা তুলে নিয়ে আসা
এটা হচ্ছে না, মানে পুরোটাই একটা কাইন্ড অফ মানে প্রোডাক্ট, আমি প্রোডাক্ট সেল করব, কারো কাছে একটা স্টেটমেন্ট নেব, কারো কাছে একটা কিছু বলবে সেটা নেব, কিছু কন্ট্রোভার্সিয়াল কিছু বলবে সেটা নিয়ে চালাবো, কিন্তু তাতে আমি অ্যাড করব কেন বলছে সেটা গিয়ে যাওয়া, বা ব্লাইন্ডলি কে কি বলছে সেটা ফলো না করা, বা ব্লাইন্ডলি কে প্রভোগ করছে সেগুলোকে না চালানো, সেই জিনিসটা কিন্তু নেই। মানে এখানে একটা একটু বলে নি, হয়ে গেছে। সেটা হচ্ছে বলছে না শুরুতে তুমি বললে যে কিছু রোজগারের জন্য, এই রোজগার করতে গিয়ে যে সমস্যাটা তারা তৈরি করেছে, আজকে ধরো আমাদের চ্যানেলে সারা মাস খেটে মানে 25-30 হাজার টাকা রোজগার করাটা খুব টাফ। সেখানে ছোট ছোট চ্যানেল যাদের হয়তো 10-12 হাজার ফলোয়ার বা ফেসবুকে হয়তো 50,000 ফলোয়ার, তার সাংবাদিকতা সম্পর্কে কোনো এথিক্স বা এই সমস্ত নেই, কোনো সামাজিক অ্যাওয়ারনেস নেই, কোনো পলিটিক্যাল বা সামাজিক ভিউ নেই, সংবিধান সম্পর্কে অধিকার সম্পর্কে কোনো রকম চিন্তাভাবনা নেই, ফলে তারা কি করছে, একটা বুম নিয়ে গিয়ে ধরছে ওই যে ধরনের সেন্সেশনাল খবর বা সমস্ত করছে। এবারে এই কি হচ্ছে, যখন বিভিন্ন পলিটিক্যাল পার্টি দেখছে বা বড় মিডিয়ার থেকে এটা খুব খুব ইজি অ্যাক্সেস, ডাকলেই চলে আসছে সঙ্গে সঙ্গে, এবং ভিউ হচ্ছে যথেষ্ট, লাখ লাখ ভিউ, তো পলিটিক্যাল পার্টি হোক বিভিন্ন অর্গানাইজেশন হোক তারা চাইছে ঠিক আছে ছেলেটা এলো 500 টাকা দিয়ে দিই, আমার খবরটা আগে করবে। এবং এটা করতে গিয়ে যেটা সমস্যা হয়েছে, এই ছেলেগুলো স্বভাবগুলো দিয়েছে খারাপ করে। আজকে আমরা যেহেতু পেড নিউজ করি না, ওরা অ্যাকচুয়ালি টুল হিসেবে ইউজ করছে এগুলোকে। না এবার এখানে আরেকটা সবথেকে মারাত্মক, সেটা হচ্ছে অনেক লোকাল রিজিওনাল বিভিন্ন ছোট ছোট জেলা ভিত্তিক 2 পয়সা সাংবাদিক কথাটা সত্য একদম। এবং এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই ছোট ছোট চ্যানেলগুলো যেটা করছে, হয়তো তাদের অ্যাড রেভিনিউ বা চ্যানেল থেকে যে টাকাটা আসে অ্যাডের মাধ্যমে, সেই টাকাটা হয়তো দেখা যাচ্ছে 4 মাস 5 মাস 6 মাস পরে একবার হয়তো $100 হলে তারপরে আসছে, সেখানে আমাদের হয়তো $300-400 হয়েই যায় এক মাসে। কিন্তু ওদের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, ওরা ওই ডেলি যে এক্সপেন্স, এই যাতায়াত খরচ দৌড়দৌড়ি, এর জন্য যেটা টাকাটা, ওই টাকাটা আসছে কোত্থেকে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির দুটো বাইট ওটা নিচ্ছে বা কোনো ইভেন্টের জন্য নিচ্ছে। আমি হুগলির কথা বলছি, হুগলির আমাদের পরিচিত অনেক চ্যানেল আছে, তাদের মধ্যে ওই সেই ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে ওদের মানে কারো কারো 2 মাস 3 মাস পরেই টাকা আসে চ্যানেল থেকে যে অ্যাড রেভিনিউ, কিন্তু তাদের কিন্তু আমাদের থেকে মান্থলি ইনকামটা অনেক বেশি। তারা পলিটিক্যাল পার্টিগুলোর বা কোনো লোকাল নেতা যাকে বড় মিডিয়া কভার করে না, ছোট নেতার কাছে গিয়ে মাইকটা ধরলো, বাইট দিল, সে খুশি হয়ে দেখলো যে আমার কয়েক লাখ লোক দেখেছে, ঠিক আছে ভাই তুই 500 টাকা 1000 টাকা রাখ, আমার প্রচারটা তো হয়ে গেল। মানে এই যে খুব ফ্রি ফোকটে অল্প পয়সায় সেলিব্রিটি হওয়া বা প্রচারের আলোয় আসা, এই ছোট মিডিয়ার দৌলতে এটা হয়েছে। অনেক নেতা যাকে লোকে চিনত না, সেও আজ সেলিব্রিটি হয়ে গেছে প্রচুর। তো এরকম একটা জায়গা। কিন্তু ওই লোকাল অ্যাড রেভিনিউর কথা বলছি, এমন একটা গাড়ির শোরুম খুলেছে বাইকের, তো বাইক তো আর খালি একটা পাড়ার মধ্যে লোকে কিনবে না, কত বাইক কিনবে, তো একটা বাইক শোরুম হওয়া মানে, একটা হাই রোডের পাশে বাইক শোরুম হওয়া মানে অন্তত সেখান থেকে 10 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একটা রেডিয়াসের মধ্যে একটা বিক্রি বাট্টা হবে। ফলে তার ওই চ্যানেলে ওই ভিডিও দেখা যাচ্ছে ওই এলাকার লোকজন বেশি দেখে। তো বিষয়টা হচ্ছে রোজগারের বিষয়টা চ্যানেল করে, এটা তো একটা দিক গেল কিভাবে কি করতে পারে। আমার মনে হয় যে রোজগার করা যাবে, আমরা তো করছি কাজ। হ্যাঁ, রোজগার করা অবশ্যই যাবে, কিন্তু সবথেকে এখানে মাইক্রো লেভেলে করতে হবে। যদি রোজগার করতে হয় মাইক্রো লেভেলে করতে হবে। হ্যাঁ, মাইক্রো লেভেলে এই যে সাবস্ক্রাইবার নিয়ে বলছিলাম আমি, ওয়ান ম্যান আর্মি হতে হবে। আমার এক বন্ধু চ্যানেল 5 বছরের চ্যানেল, এখন 12,000 সাবস্ক্রাইবার, কেন গ্রোথ হচ্ছে না? তার ধারণা হচ্ছে যে আমাদের চ্যানেলগুলোর পেছনে কোনো পলিটিক্যাল ফোর্স আছে বা কিছু একটা ব্যাপার আছে, ওর ধারণা। মানে কেউ সাপোর্ট করছে, কেউ সাপোর্ট করছে, কারণ ওর ধারণা ও দেখছে যে বিজেপি ওরিয়েন্টেড চ্যানেল, তাদের লাখ লাখ ভিউ, শফিকুলের 1 ঘন্টার মধ্যে 1 লাখ ভিউ হয়ে যাচ্ছে। কেন? সেটা তো আমরা জানি যে ওর ভিডিওটা নিয়ে আইটি সেল মানে ঘন্টার মধ্যে 10,000-20,000 শেয়ার করে দেয়। 10-20,000 শেয়ার মানে অটোমেটিকলি সেই ভিডিও লাখে তো ভিউ, মানে দেখতে না চাইলেও সে দেখবে। সেই তুলনায় কম, যেভাবে শেয়ার হয় ভিউ তো কম। সেখানে আমি গত মাসের ভিডিও, গত 1 মাসের আমার দেখছিলাম চ্যানেলে, সেখানে মাত্র 14,000 শেয়ার করেছে মানুষ আমার ভিডিও গত 1 মাসে। তো সেই তুলনায় ওদের একটা ভিডিও তো 14,000 শেয়ার করছে, ফলে বেসিক্যালি বোঝা যায় গ্রোথটা আমাদের থেকে কত বেশি। না, ওটা তো প্রোপাগান্ডা চ্যানেল, সেটা হচ্ছে প্রোপাগান্ডা চ্যানেল একদম। এবার ওই বন্ধুটাকে বলি, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়লো কী করে? এর পেছনে একটা না যে একটা অ্যাক্টিভ ফোর্স, এই বলছে না অ্যাক্টিভ ফোর্স আছে, হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু সেটা কোনো পার্টি নয়। কীরকম ফোর্স? ধরুন কোথাও হকার উচ্ছেদ হচ্ছে, আমি হকার উচ্ছেদের বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল, আইনিগতভাবে অধিকারগতভাবে, যেহেতু ছোটোবেলা থেকে
আমার বাবাও দীর্ঘদিন হকারি করেছেন, ফলে আমি বিষয়টা জানি এবং তাদের হয়ে শুরু থেকে ছোটোবেলা থেকে আন্দোলন করে আসছি, তাদের পাশে দাঁড়াচ্ছি। ফলে বেসিক্যালি কোথাও হকার উচ্ছেদ হচ্ছে, সেই নিয়ে আন্দোলন হচ্ছে, তখন আমি গিয়ে তাদের বক্তব্যটাকে তুলে ধরছি, বা বিভিন্ন জায়গায় যে আন্দোলন হচ্ছে সেগুলোকে দেখাচ্ছি। ফলে বিভিন্ন লোক হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ, এই বিষয়গুলো নিয়ে যখন আমি তুলে ধরছি তখন তারাই কিন্তু আমার ভিডিও শেয়ার করে, যাদের কথা বলা হবে তারাই তো শেয়ার করবে। তো এইভাবে আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া সমাজের মানুষ, মতুয়া, উদ্বাস্তু থেকে শুরু করে মুসলিম, তারপরে যে বিভিন্ন হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ, এই পুরো বিষয়গুলো নিয়ে যখন আমি ভিডিও করি তখন তারাই ভিডিও শেয়ার করে। ফলে আমার চ্যানেলে মূল শক্তিটা কিন্তু এই পিছিয়ে পড়া সমাজের বঞ্চিত মানুষ, এরাই। আমার পিছনে কোনো পার্টি নেই। বন্ধুটা যদি দেখে থাকে আমি তাকে এই ঘটনা তাকে বলিনি, আমি তো বললাম। বিষয় হচ্ছে আমাদের কাছে এটা। ফলে এই ফোর্স তৈরি করার জন্য সেই বিষয় সম্পর্কে জানতে হবে, যেটা আমি শুরুতে বলেছিলাম, সমাজ সম্পর্কে বুঝতে হবে, অধিকার সম্পর্কে বুঝতে হবে, আইন সম্পর্কে কম বেশি জানতে হবে। তো এই পুরো বিষয়টা নিয়ে যদি এই ধারণা না থাকে তাহলে কিন্তু এই জিনিসটা হয় না। কিন্তু লোকাল চ্যানেলে যেটা তুমি বলছিলে, ধরো পার্টিকুলার ক্যানিং ওই পুরো এলাকাতে সেখানকার ছোটোখাটো খবর, সমস্ত পলিটিক্যাল হোক, এমনি যে কোনো দুর্ঘটনা হোক, যে কোনো কিছু, তো সেই জিনিসগুলো তুললে কি হবে, সেখানকার মানুষ কাছে আরে আমাদের এখানকার লোকের খবর, আমাদের এখানকার চ্যানেল, আমাদের এলাকার ছেলেরা করছে, তো এটা আমাদের এখানকার চ্যানেল, তখন ওদের কাছে ওই চ্যানেলটা ওদের এলাকার চ্যানেল হয়ে যাবে এবং তাদের ওখানে যা কিছু ঘটবে তাকেই ডেকে নেবে, তাকেই খবর দেবে, মানুষ তারাই শেয়ার করবে। একদম, আমি সেটাই বলছি, যখন দেখবে আমাদের এলাকার খবর, যদি আমি দেখি আমার এলাকার খবর আমি তো শেয়ার করব, আমি অন্য খবর শেয়ার করি না। তার মানে এখানে দু ধরনের হচ্ছে, এটা এলাকা ভিত্তিক নিজস্ব চ্যানেল হিসাবে, একটা চ্যানেলের মুখ হিসাবে, এলাকার মুখ হিসাবে চ্যানেলটা গড়ে উঠছে, আর একটা হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি আন্দোলনের পক্ষের লোক, তাই আন্দোলনের মানুষটাই আমার শক্তি, ওই চ্যানেলের শক্তি হচ্ছে ওই এলাকার মানুষ। আরেকটা হচ্ছে পলিটিক্যাল 3 নম্বর, যেটা হচ্ছে এক ফান্ডেড এবং টিম ওয়ার্ক, তারা করছে তাদের স্বার্থে, মানুষকে তাদের মতো করে মোটিভেট করার বা কনফিউজ করার, বা কি বলবো, আমি যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি কেউ যদি চ্যানেল নিয়ে কেরিয়ার করতে চায় তার উচিত একটা ছোট মার্কেটে নিয়ে কাজ করা। তুমি যেটা করছো সেটা হচ্ছে এটা তো সৎ পথের রাস্তার কথা বলছো, যেটা সৎ জায়গা থেকে, কিন্তু আন্দোলনের বিষয়টা হচ্ছে তোমার গ্রো করতে, তুমি 2.5 বছর কাজ করছো, গ্রো করছো, ফলে এতে যে স্ট্রাইক খেয়েছো অনেক আন্দোলনের কাজ করার জন্য, ঠিক আছে, মানে অ্যাজ এ কেরিয়ার নিলে। কিন্তু যদি কারো সাপোর্ট থাকে বা কেউ যদি ব্যাক করে, যেমন যারা পলিটিক্যাল প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যেমন শফিকুল বা সন্ময়, ওদিকে আরো অনেকেই আছে, কোনো টিভি, তো এদের কিন্তু আবার মানে এদের তো গিরগিটির মতো রং চেঞ্জ করে, হয়তো আগামী দিনে বিজেপি থাকবে না, অন্য কোনো পার্টি লেজ ধরবে, মানে এদের স্বভাবটাই হচ্ছে ওই লেজ ধরে চলা, কারণ সেই পার্টি থেকে একটা ভালো ফান্ড পাবে, পার্টি থেকে ওই সাপোর্ট পাচ্ছে, শেয়ারিং হচ্ছে, অ্যাড রেভিনিউ আসছে, ফলে এদিকেও ইনকাম ওদিকেও ইনকাম, চারিদিক থেকে ইনকাম। আর আমাদের তো পুরোটাই ভরসা এদের, কারণ কি আমরা যারা মিছিল মিটিংয়ের সভা করি যাদের হয়ে, তাদেরকে তো পয়সাই নেই, তারা তো গাড়ি ভাড়াও দেয় না, একদম ঠিক আছে। এই মাঝখানে কয়েকটা সভা থেকে গিয়ে আমরা দেখছি বড় করে পোস্টার ছাপিয়ে দিল, গেলাম, গিয়ে দেখলাম যেখানে 10,000 লোক হওয়ার কথা সেখানে 200 লোক হয়েছে। তো বেসিক্যালি আমি বললাম এত প্রচার করে লাখ লাখ টাকা খরচা করে, লাখটা কি, ওর থেকে বরং আমাদের মতো যারা আন্দোলনে খবর করি তাদের 200-100 টাকা গাড়ি ভাড়া তো দিতে পারো, চা খরচাও দিতে পারো, তাও তো দাও না তোমরা। মানে আমি আর কি মেরে বলি মাঝে মাঝে, কিন্তু বেসিক্যালি আমাদের যারা সামাজিক আন্দোলন করে তাদের অ্যাওয়ারনেস লেভেল এত কম, যার সুযোগ কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো বর্তমানে আইটি সেল এবং নিজস্ব অল্টারনেটিভ মিডিয়া, নিজস্ব গদি মিডিয়াকে তারা কিন্তু এমনভাবে তৈরি করে রেখেছে, আমরা একটা খবরকে কাউন্টার করছি, ধরুন 100টা খবর হয়েছে, তার মধ্যে একটা খবরকে কাউন্টার করছি, সেই একটা খবরই ওরা যতটা প্রচার করেছে তার মানে 10% লোকের কাছেও আমরা পৌঁছে দিতে পারছি না কাউন্টার ভিডিওটা, কিন্তু ওরা অলরেডি 99টা খবরে কিন্তু অলরেডি মগজটা ধোলাই করে ফেলছে। ফলে এই জায়গাটাকে করতে গেলে পুরো অল্টারনেটিভ আমাদের এই ডিজিটাল মিডিয়াটাকে সংঘবদ্ধ করা এবং পার্টিকুলার একটা আদর্শ জায়গা নিয়ে কাজ করা, সংবিধান রক্ষা, মানুষের অধিকার যেগুলো রয়েছে সেগুলো জানা বোঝা একদম, এগুলো করা দরকার। তো যেই নিয়ে আমরা চেষ্টাও করছি সংগঠিত করার। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ধরো চ্যানেল করে ইনকাম করা যায়, আমরা এই বিষয়টা আলোচনা করলাম, তার সাইড এফেক্ট এবার শুরু হচ্ছে, সাইড এফেক্ট, ভয়ের কারণ। দেখুন, প্রথমত আপনার ওই নলেজ না থাকলে আপনি হুট করে এলেন, আপনি কোনো একটা খবর করলেন, তার খবরের রেশে এমন কিছু ঘটে গেল, আমার মনে হয় মানে অন্যান্য আউটসাইড কি হবে না হবে তার থেকে বেশি যেটা জানা জরুরি সেটা হচ্ছে যে
আমি যে প্ল্যাটফর্ম ইউজ করছি, যে ব্যবহার করছি, সেই প্ল্যাটফর্মের নিয়মগুলো জানা। আমি যদি ফেসবুক ইউজ করি তাহলে ফেসবুক সেটা আমি ওই নিয়ম বলছি না, ইনকাম করা এটা একটা বাধ্যতা। হ্যাঁ, ওদের তো গাইডলাইন থাকে, ফেসবুক ইউটিউবের নিজস্ব গাইডলাইন আছে, যেগুলো এক্সটার্নাল ফ্যাক্টর, সেইগুলো কাউকে কাউকে একটা টাইম ফেস করতে হয়। কারণ তুমি একটা নিউজ করছো, যদি আমার পছন্দ না হয় তখন আমি তোমাকে অ্যাটাক করবো। আমি একটা করছি, তোমার পছন্দ হচ্ছে না, তুমি অ্যাটাক করবে না। আমি ওটার থেকেও বাজে ব্যাপার বলছি, ওটার থেকেও খারাপ ব্যাপার হচ্ছে ধরো আমরা কোথাও একটা ইনসিডেন্ট ঘটলো খুব সেন্সিটিভ, যেটা নিয়ে আমার হিসেবে, আমি যেহেতু সচেতন এই হিসাবে, যে এর খারাপ ইম্প্যাক্ট কী হতে পারে, এই নিউজটা বাইরে গেলে দাঙ্গা লাগতে পারে, খুনোখুনি হতে পারে, গণ্ডগোলটা বেড়ে গিয়ে একটা রক্তারক্তি ব্যাপার হতে পারে। তো আমি ইচ্ছাকৃত ওই খবরটাকে ওইভাবে পরিবেশন করব না, বা হয়তো করবই না। এই জন্য ক্র্যাশ কোর্স, ঠিক আছে, করে নেওয়া উচিত। এই জিনিসটা মানে এটুকু বোঝার দক্ষতা ম্যাক্সিমাম 99% চ্যানেল, মানে আমাদের এই ধরনের চ্যানেলে নেই, ডিজিটাল মিডিয়া নেই। যেমন ধরো না, পঞ্চায়েত ভোট নিয়ে আমি 1 মাস আগে, মানে ভোটের ঠিক 1 মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম যে পঞ্চায়েত ভোটে কী কী ঘটতে পারে। আমি সেখানে বলেছিলাম প্রায় 35 থেকে 50 জনের মতো মারা যাবে, এবং টিএমসি জিতবে, কেন জিতবে তার ইত্যাদি ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে একটা ভিডিও করেছিলাম। পঞ্চায়েত ভোটের সময় দেখলাম রোজ মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। আমার প্রচুর দর্শক তারা বলছে দাদা এইটা নিয়ে ভিডিও করুন। না, আমার মারামারি, খুনোখুনিতে উস্কানি বক্তব্য, পাল্টা উস্কানি বক্তব্য, কোনো নেতা বলছে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবো, কাউকে বলছে মাথা ফাটিয়ে দেবো, এই ধরনের বক্তব্য, এটা কি খবর হতে পারে? এটা কি খবরের কন্টেন্ট? আমার কাছে তো নয়। ঠিক আছে, মানে কারোর কাছে হতে পারে, কিন্তু আমার কাছে এটা কোনো খবরের কন্টেন্ট হতে পারে না। কারণ সেখানে না আছে কোনো সামাজিক মেসেজ, আছে উগ্রতা, বিদ্বেষ, ঘৃণা। আমি সেটাকে প্রমোট করতে রাজি নেই আমার চ্যানেল থেকে। অ্যাজ আ খবর হিসেবে করা যেতে পারে। আমি বলছি যে আমার উইদাউট ওপিনিয়ন ছাড়া কোথাও একটা, আমি খবর করলেও সেটাকে করব যাতে এই রকম ঘৃণা কেউ না করে। এক্স্যাক্টলি সেইভাবে বলছি। কোথাও একটা এটা সমাজের পক্ষে খুবই খারাপ হলো, যেটা আনফরচুনেট, কিন্তু সেটা যদি খবর না করা হয় সেটাও একদিক দিয়ে অন্যায়। সো খবর করা, আমার মনে হয় যে খবর করা উচিত, যে কিছুটা ঘটেছে আমি খবর দেবো, কিন্তু সেইটা খবরটা করার সময় এটা খেয়াল রাখা জয়নগরের ঘটনা যে কোনোভাবে ছড়িয়ে না পড়ে, বা কোনোভাবেই যেন এটার থেকে, আমার খবর থেকে হিংসা না ছড়ায় বা উগ্রতা না ছড়ায়, সেইটাকে মাথায় রেখে করা উচিত। জয়নগরের ঘটনা নিয়ে আমাকে অনেকেই বলেছে যে এখানে একটা তৃণমূলের নেতা মার্ডার হয়ে গেছে, তো আপনি এটা নিয়ে কেন ভিডিও করছেন? আমি দেখো, আঞ্চলিক খবর সাধারণত আমি করি না, আমার ইস্যু ভিত্তিক করি, বিভিন্ন পলিটিক্যাল ইস্যুগুলোকে নিয়ে অ্যানালাইসিস করি। এই ধরনের ঘটনা করি না, কারণ এর একটা বাজে ইম্প্যাক্ট পড়ে। ধরুন আমি সেটাকে নিয়ে এমন একটা কিছু করলাম খবর, যেটা নিয়ে দেখা গেল আমি এক ধরনের ব্যাখ্যা দিলাম বা ন্যারেটিভ দিলাম, বা কারোর কাছে কারোর ঘাড়ে দোষ চাপিয়ে দিলাম, দেখা গেলো সত্যি সেটা হলো না, অন্যটা হলো। আমার বিরুদ্ধে তো আইনি ব্যবস্থা নিতে পারে সেই দল, তো ফলে সে একটা রিস্ক থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে ওই ঘটনাটা অ্যাজ ইট ইজ আমি তুলে ধরলে ওই ঘটনাটার পাল্টা আবার খুনোখুনি রাজনীতি শুরু হয়ে যেতে পারে। না, কে কি করবে না করবে সেটা তো আমার নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, কিন্তু আমরা কি করব সেটা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু সচেতনভাবে আমি এটা করব না, ওই কারণে আমি এই ধরনের নিউজ করি না, মানে এই ধরনের পলিটিক্যাল ইস্যু আমার চ্যানেল হচ্ছে। সেটা যদি বলি যে আমরা কোনো হিংসা হচ্ছে ছড়াচ্ছে করব না, তাহলে মানে অনেক নিউজই করা যাবে না। আমার মনে হয় নিউজ তো করা উচিত, কিছু ঘটলে অবশ্যই করা উচিত, কিন্তু অ্যাজ এ নিউজ চ্যানেল হিসেবে এই ঘটনা ঘটেছে, ঘটনা এক্স্যাক্টলি। কিন্তু আমার এক্ষেত্রেও আমি বারবার বলছি, এক্ষেত্রেও একটা ব্যাপার আছে, তো খবরটা এমনভাবে পরিবেশন করতে হবে যাতে করে সেখানে মেসেজ থাকা উচিত এরকম যে এই ধরনের ঘটনার সাপেক্ষে প্রশাসন কি করছে সেটাও যদি দেওয়া যায়, তাহলেই সেটা কমপ্লিট নিউজ দরকার, যেমন এক পেশে না হয়। যেমন কি হয়, যেমন অনেক সময় আমরা একতরফা নিউজ করে কোনো একটা অ্যালিগেশন বা কোনো ঘটনাকে একটা দিক থেকে আমরা বিচার করছি, অন্য পক্ষের বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করিনি। একটা উদাহরণ, নিজের একটা বেসিক বিষয় যে আমি যদি কেউ একটা কিছু বলে সেটা আমি ভেরিফাই করতে হবে। সাপোজ তুমি আমার বিরুদ্ধে বলছো, কোনো একটা অভিযোগ করেছো, আমাকে কেউ নিউজ করছে, তার দায়িত্ব তোমারও মতামত নেওয়া। আমি একটা ঘটনা বলি, যারা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল বন্ধুরা, তাদেরকে জন্য বলছি। সম্প্রতি আমাকে একজন ফোন করেছে কুচবিহার থেকে, গত মাসের ঘটনা, আমাদের এই ইউটিউবার বন্ধু। তো সে ফোন করে বলছে, দাদা এরকম আমরা তো একটা সংগঠন করেছো তোমরা সবাই মিলে, তো এরকম 2 ইউটিউবারকে অ্যারেস্ট করেছে গতকাল রাতে পুলিশ। আমি কী কেস? বলছে আমাদের এখানে একটা অপ্রাপ্তবয়স্ক একটা মেয়ে ধর্ষণ হয়েছিল, মার্ডার হয়েছিল, তো সেটা নিয়ে একটা খবর করেছিল। আমি শোনার সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলাম তাকে যে আচ্ছা মেয়েটার কি ফটো দেখানো হয়েছিল ভিডিওতে, ফটো নাম ফটো নাম ইত্যাদি? বলছে হ্যাঁ।
আমি বললাম তো সমস্যা তো এখানেই, কারণ আইনত কোনো মাইনর কেন, অ্যাডাল্ট হলেও তার ফটো এবং নাম প্রকাশ করা যাবে না। ফলে এই ধরনের আইনি সচেতনতা বা সামাজিক দায়বদ্ধতা, অ্যাওয়ারনেস নেই। নামগুলো যদি না বোঝে কেউ, যদি আমি মনে করি যে মিডিয়াতে ক্যারিয়ার হতে পারে, অবশ্যই হতে পারে, ডিজিটাল মিডিয়াতেও ওকে বিশাল হাইফাই না হলেও যদি কেউ লোকালভাবে কাজ করতে পারে, কিন্তু তার উচিত যেটা আমার মনে হয় যে বেসিক একটা ক্র্যাশ কোর্স করে না, অ্যাটলিস্ট বুঝে নেওয়া যে টার্মগুলো, সিস্টেমগুলো। আমি যদি ফেসবুক, ইউটিউব ইউজ করি, তাদের যে নিয়ম সেগুলো, এথিক্যাল যে বিষয় সেগুলো, এবং আইনি যে বিষয়গুলো, আমরা ভারতে বাস করছি, ভারতীয় যে আইনগুলো রয়েছে সেই সব বিষয় সেগুলো জেনে নেওয়া উচিত। না হলে বড় বিপদে পড়তে পারে। তো একদম এগুলো হার্ডলি হয়তো 1 সপ্তাহ লাগবে, কেউ যদি পড়াশোনা করে দেখে, তাহলে এগুলো অ্যাভেলেবল, ইন্টারনেটে অ্যাভেলেবল, সব জায়গাতে অ্যাভেলেবল, অনেক কোর্স আছে সেগুলো করতে পারে, ফ্রি কোর্স আছে সেগুলো করতে পারে, এবং খুব সহজে করতে পারবে। এবং আরেকটা আমি এখানে যুক্ত করে দিই, সেটা হচ্ছে এর আগে আমি বলছিলাম খানিকটা, ধরো তোমার খবরের রিয়াকশনে কোথাও দাঙ্গা হাঙ্গামা মারামারি খুনোখুনি হলো, তার জন্য তোমাকে কিন্তু অ্যারেস্ট করতে পারে। কারণ আমি বলছি সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে প্রতিদিনই দেখবে খবরের কাগজে থাকে যে কেউ সোশ্যাল মিডিয়ায় কোনো একটা কিছু পোস্ট করেছে, তার জন্য অ্যারেস্ট হয়ে গেছে, মার্ডার হচ্ছে, প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটে। তো ফলে বোঝাই যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াটা যতটা খুব ইউজ টু জিনিস, কিন্তু তার থেকে কিন্তু খুব মারাত্মক ক্ষতিকারকও বিষয়। ফলে যারা এই ফিল্ডে আসবে তাদের প্রত্যেককে কিন্তু এই যে আমি শুরু থেকে আমরা যে বিষয়টার আলোচনা করছিলাম, মানে এই পুরো বিষয়টা জানতে হবে। এবং সবথেকে বড় ব্যাপার, ইউটিউব ফেসবুকে যে গাইডলাইন, তার মধ্যেও কিন্তু অনেক অ্যাওয়ারনেস রয়েছে, ওয়ার্নিং দেওয়া আছে যে এই জিনিস করা যাবে না। ফলে সেইগুলো ফলো করতে হবে, নাহলে কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইককে চ্যানেলটাই গায়েব করে দেবে ফেসবুক বা ইউটিউব, নানা রকম সমস্যা চলে যাবে। হ্যাঁ, অবভিয়াসলি তাই। এবং এই সমস্যাগুলো কিন্তু আছে, ফলে খুব রিস্কি ব্যাপার। মানে অসচেতনভাবে একটা বুম নিলাম, গিয়ে খবর, মানে শুধুমাত্র খবর, মানে গিয়ে পয়সা ইনকাম করব, বুম ধরে নেবো, এর কাছে একটা বলবো আপনি বলুন। তো আমরা যে একদম শেষ মুহূর্তে, সেটা হচ্ছে যে এই যে ভয়ের বিষয়গুলো আমরা বলছিলাম, আমার হচ্ছে এগুলো আগে জেনে বুঝে এই নিয়ে পড়াশোনা করে যারা কাজ করছে বা অভিজ্ঞ এই বিষয় নিয়ে, তাদের সঙ্গে আলোচনা করে, আমি যেমন ইউটিউব চ্যানেলে আসার আগে 6 মাস ধরে খালি ইউটিউবের গাইডলাইন্স আর ইউটিউব ফাংশন কিভাবে করে সেটা নিয়ে কিন্তু আমি রীতিমতো পড়াশুনো করে বুঝে তারপরে ইউটিউবে এসেছিলাম। ফলে আমার খুব 2.5 মাসের মধ্যে গ্রোথটা হয়েছিল। এবং হ্যাঁ, যেটা আমি বলতে চাচ্ছি, অল্প সময়ে যদি সফলতা পেতে হয়, প্ল্যাটফর্ম বোঝা জরুরি। এটা হচ্ছে এখন পুরো দুনিয়া চলে ডেটার উপরে। সো ইউটিউব, ফেসবুক কোন ভিডিও কতটা পারফর্ম করছে না করছে, এভরিথিং দেয়ার। কেন করছে না করছে, একটা জায়গার পরে কেন ভিডিও দেখছে না, সেটাও সেখানে দেওয়া আছে। আমাদের বন্ধু চ্যানেল এই অ্যানালাইসিস করলেই হয়ে যাবে। আমাদের বন্ধু চ্যানেল অনেকেই জানেন, ইনসাফ বাংলা, ওর চ্যানেলে 4.5 লাখ সাবস্ক্রাইবার, কিন্তু ভিউজ এত ডাউন হয়েছে চ্যানেলটা, আজকে প্রায় ডেড হয়ে গেছে, এবং সেখানে 1500-র বেশি ভিউই হয় না। মানে কিন্তু ভালো পুরনো চ্যানেল, একসময় লাখ লাখ মিলিয়ন ভিউ হতো, আজকে চ্যানেলটা বসে বসে আজকে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ বেশি সাবস্ক্রাইবার থাকলেই যে বিশাল ভিউ হবে, বড় চ্যানেল হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখন নিউজের ভিউ এমনিতেই কম, নিউজ পলিটিক্স নিয়ে অনেকেই কম দেখে আর কি, না অ্যাকচুয়ালি রিকমেন্ড করে। ও হ্যাঁ, আরেকটা জিনিস আমার বলা হয়নি, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে ইউনিকনেস যদি দেখাতে না পারো, মানে নিজস্ব দক্ষতা, নিজস্ব ট্যালেন্ট, এটা যদি তোমার মধ্যে থাকে, তাহলে কিন্তু মানুষ আলাদা করে তোমার প্রতি আকর্ষিত হবে এবং অনেক তাড়াতাড়ি গ্রোথ হয়। মানে এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে একদম পুরোপুরি অর্গানাইজ ভাবে করা, খুব সুন্দর করে কোয়ালিটি সম্পন্ন, অথবা যদি ওয়ান ম্যান আর্মি হয়, তাহলে তার নিজস্বতা নিয়ে আসা। সে অ্যাকচুয়ালি কি কেন দেখবে তার নিউজ, কারণ নিউজ চ্যানেলের অভাব নেই, টিভি চ্যানেল রয়েছে, নিউজ পত্রিকা রয়েছে, সোশ্যাল ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে, হাজার। তো সেই জায়গাতে কেন কেউ নতুন করে আবার দেখবে? তো সেইটা যদি দেখাতে না পারি যে ওকে তুমি আমার এই জিনিস দেখো, আমরা এই জিনিস দিচ্ছি, সেটা না থাকলে দেখবে না একদম। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তবে মানে আশা এবং নিরাশার দু ধরনের আলোচনা আমরা করলাম, তো বিষয়টা হচ্ছে এখন বাকি চয়েস আপনাদের। এই বিষয়ে এখনো ঘন্টা আলোচনা করা যাবে, যাই হোক আমরা আবার হয়তো করবো আলোচনা। যদি কারো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবেন সেরকম। এবং যাই হোক, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে মিডিয়ার প্রয়োজনীয়তা, মিডিয়া কি, এবং মোস্ট প্রবল যেটা বেশিরভাগ আলোচনা করেছি, কেউ যদি মিডিয়া করতে চায়, ডিজিটাল মিডিয়া থেকে আসতে চায়, সে কীভাবে আসতে পারে না আসতে পারে, তার ভালো খারাপ দিক। তো আমাদের সঙ্গে এতক্ষণ আমরা পেয়েছিলাম আজকে আমাদের প্রথম গেস্ট দীপক ব্যাপারীকে, যার বং নিউজ লাইভ নামে একটি চ্যানেল রয়েছে ইউটিউবে, তাদের 1,50,000+ সাবস্ক্রাইবার রয়েছে এবং মিলিয়ন ভিউ হয় প্রতি মাসে। তো অবশ্যই যারা দেখছেন তারা
লিঙ্ক ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই ভিডিও দেখুন, আপনাদের কমেন্টে জানান এবং অনেক অনেক ধন্যবাদ দীপক। দর্শকদেরও এবং আমাদের এনবিটিভি এবং নিজাম ভাইকেও ধন্যবাদ।